স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। প্রোটা সংবাদে আপনাদের সাথে রয়েছে আমি নুসরাত সুজানা। শুরুতে জানিয়ে দেব মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। জলবায়ু কার্যক্রম দেশের সমৃদ্ধির জন্য অপরিহার্য বিনিয়োগ। চীনের বিশ্ব অর্থনৈতিক ফোরামে প্রধানমন্ত্রী কাল শি জিনপিং এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক। প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানিতে আসতে পারে বড় সুখবর, জানালেন চিফ হুইপ। সৌরশক্তিকে কার্যকর সমাধান বলছে সিপিডি। ধানমন্ডিতে গণমাধ্যম কর্মীদের ওপর জামায়াতের হামলা, আওয়ামী লীগের পরিকল্পনা ভণ্ডুল করে দেওয়ার দাবি ডিএমপির। এবং বিশ্বকাপে কিছুক্ষণ পর উজবেকিস্তানের বিপক্ষে লড়বে পর্তুগাল। মধ্যরাতে ইংল্যান্ডের প্রতিপক্ষ ঘানা, ভোরে ক্রোয়েশিয়ার মুখোমুখি পানামা। দর্শক শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। শুরুতেই প্রধানমন্ত্রী চীন সফরের খবর। জলবায়ু কার্যক্রম কোনো ব্যয় নয়, বরং দেশের সমৃদ্ধি, স্থিতিশীলতা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য অপরিহার্য বিনিয়োগ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চীনের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম আয়োজিত সামার দাভোস 2026 সম্মেলনে একথা বলেন প্রধানমন্ত্রী। হোটেল সাংগ্রিলায় সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন বলেন, সামার দাভোসে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ বিদেশি বিনিয়োগ আকর্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং বাংলাদেশের বৈশ্বিক অবস্থানকে আরও শক্তিশালী করার সুযোগ তৈরি করছে। আরও জানাচ্ছেন মাইদুর রহমান রুবেল। দিগন্ত পেরিয়ে মেঘের দেশ ছুঁয়ে বন্ধুত্ব, বাণিজ্য ও কৌশলগত সহযোগিতার বার্তা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান এখন অবস্থান করছেন বিশ্বের অন্যতম অর্থনৈতিক পরাশক্তি ড্রাগনের দেশ চীনে। চীনের মাটিতে পা রেখেই শুরু হয় তার ব্যস্ত কর্মসূচি। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট এবং সিইওর সঙ্গে সাক্ষাতের পাশাপাশি যোগ দেন জলবায়ু সেমিনার ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর আমন্ত্রণে একটি নৈশ ভোজে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট এবং সিইও আলুইস জুইঙ্গি আজকে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে একটি সৌজন্য সাক্ষাৎ করেছেন। সেখানে বাংলাদেশের গণতান্ত্রিক সরকার কিভাবে বিনিয়োগ বৃদ্ধি করতে পারে, কিভাবে কর্মসংস্থান সৃষ্টি করতে পারে, কিভাবে দেশের মানুষের অগ্রযাত্রার পথে আরো ধাবিত করা যায়, এগুলি নিয়ে তাদের বিশদ আলোচনা হয়েছে। এবং ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে আজকে অনেকেই বাংলাদেশ সরকারের বিভিন্ন কর্মসূচির ভূয়সী প্রশংসা করেছেন। চীনের ডালিয়ান সফর নিয়ে হোটেল সাংগ্রিলাতে সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রধানমন্ত্রীর প্রেস উইং। সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিভিন্ন কার্যক্রমের বিষয়বস্তু তুলে ধরেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন। মাননীয় প্রধানমন্ত্রী বহুপাক্ষিক বিষয়ে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে আলোচনা করে চলেছেন। চীনে এসে তিনি দ্বিপাক্ষিক সম্পর্ক থেকে বর্তমানে বহুপাক্ষিক বিষয় নিয়ে উপস্থিত বৈশ্বিক নেতৃবৃন্দের সাথে আলোচনা শুরু করেছেন। মাহদি আমিন বলেন, সম্মেলনে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সরকারের কর্মপরিকল্পনা আন্তর্জাতিক মহলে তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, সম্মেলনে অংশগ্রহণ সমতা, ন্যায্যতা ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতির মাধ্যমে বাংলাদেশ বিশ্ব দরবারে আরো দৃঢ় ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করছে। এই সম্মেলনের মাধ্যমে তার যে মূল লক্ষ্য, বাংলাদেশে অধিকতর বৈদেশিক বিনিয়োগ নিশ্চিত করা, কর্মসংস্থান সৃষ্টি করা, জলবায়ু সহনশীলতা এবং টেকসই উন্নয়নের যে অগ্রযাত্রা রয়েছে সেটিকে আন্তর্জাতিক বিনিয়োগ এবং অংশীদারিত্বের সাথে আরো গভীরভাবে সম্পৃক্ত করা। একই সঙ্গে বাংলাদেশের ব্যবসা যে সবার জন্য উন্মুক্ত, আমরা ডিরেগুলেশন করছি, ইকোনমিক লিবারালাইজেশন করছি, ফরেন ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করছি, সেগুলোর জন্য কিন্তু বৈশ্বিক বিনিয়োগকারীদের আস্থা তৈরি করা, একটা প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি করা, সেগুলো নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা চলছে। আগামীকাল দুপুরে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর আমন্ত্রণে দালিয়ান থেকে বেইজিং এর উদ্দেশ্যে রওনা দেবেন প্রধানমন্ত্রী। জলবায়ু ঝুঁকিতে থাকা দরিদ্র দেশগুলোর পাশে থাকতে উন্নত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সাথে 2030 সালের মধ্যে 20% নবায়নযোগ্য জ্বালানিকে উন্নীত করতে নানা পদক্ষেপের কথাও তুলে ধরেন তিনি। এছাড়া বাংলাদেশে চীনের বিনিয়োগ আকৃষ্টের কথাও বলেন তিনি। মাইদুর রহমান রুবেল, আরটিভি, চীন। বিদ্যুতের উৎপাদন ব্যয় এবং জ্বালানি আমদানির উপর নির্ভরতা কমাতে সৌরশক্তি হতে পারে কার্যকর সমাধান।
রাজধানীতে সিপিডির এক আলোচনায় কথা বলেন বিশেষজ্ঞরা। এদিকে জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন, প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফরে সোলার প্যানেল ও নবায়নযোগ্য জ্বালানি খাতে আসতে পারে বড় সুখবর। আরও জানাচ্ছেন আব্দুর রহিম। ভেরি এক্সাইটিং এবং ভেরি ইন্টারেস্টিং। সৌর বিদ্যুতের গুরুত্ব নিয়ে গোলটেবিলের আয়োজন করে গবেষণা সংস্থা সিপিডি। এতে বিদ্যুতের উৎপাদন আর বিপণনের খরচ কমাতে সৌর বিদ্যুতের বিকল্প নেই বলে উল্লেখ করেন বক্তারা। বিশেষজ্ঞদের মতে সোলার প্যানেলের ওপর শুল্ক কমানো হলে একটি সিস্টেম স্থাপনের খরচ 40 থেকে 50% পর্যন্ত কমতে পারে। 3টা জায়গার ট্যাক্সটা ওয়েভার করলে কিন্তু জনগণ এই যে প্রাইসে তারা বিদ্যুৎ কিনছে তার কাছাকাছি বা তার চেয়ে কমে পাবে। তো তারা সাস্টেইনেবল বিদ্যুৎ পাওয়ার জন্য কিন্তু সবাই ব্যাটারি এবং সোলার কিন্তু লাগাবে। এদিকে 2030 সালের মধ্যে নবায়নযোগ্য উৎস থেকে 20% বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য অর্জনে তৈরি পোশাক কারখানার ছাদগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করেন সিপিডির পরিচালক। নবায়নযোগ্য জ্বালানির সুবিধার ক্ষেত্রে এই রাজস্ব বৈষম্য যেন তুলে ফেলা হয় এবং সকল ধরনের ইসের ক্ষেত্রে আমদানির পর্যায়ে শূন্য শুল্কে যাতে এই জিনিসগুলো নিয়ে আসা হয়, যাতে এর সুবিধা সকল ধরনের যারা সুবিধাভোগী ব্যবহারভোগী তারা যেন সমানভাবে পেতে পারে। প্রধানমন্ত্রী চীন সফরে সোলার প্যানেলের বিষয়ে বড় চুক্তি হতে পারে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ। উনি বলেছেন যে আপনারা যদি কাজ শুরু করেন ট্যাক্সের কোশ্চেনে কোনো প্রবলেম হবে না। ইতিমধ্যেই ট্যাক্সের ব্যাপারটা আপনারা দেখেছেন যে গভর্নমেন্ট অনেক বড় ছাড় দিয়েছেন। প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের সরকার ছাড় দেওয়ার চেষ্টা করেছেন। আমাদের প্রধানমন্ত্রী বর্তমানে চায়না আছেন এবং আপনারা দেখবেন এখনো ডিসিশন হয়নি, আপনারা দেখবেন বড় চুক্তি হবে আমাদের এই সোলার ব্যাপারটা নিয়ে ইনশাআল্লাহ, আমরা প্রত্যাশা করি। চীনের সঙ্গে চুক্তি হলে সৌর প্যানেলের দাম সাধারণ মধ্যবিত্ত ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে বলে মনে করেন গবেষকরা। আব্দুর রহিম, RTV, ঢাকা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে রাজধানীতে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। কারওয়ান বাজার, শাহবাগ, পল্টন, গুলিস্তান ও ধানমন্ডি সহ বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে পুলিশ সদস্যরা। কোথাও কোথাও রাখা হয়েছে ভারী সাঁজোয়া যান। তবে নগরবাসীর দৈনন্দিন কার্যক্রম স্বাভাবিক রয়েছে। ডিএমপি জানিয়েছে, ঢাকার 200টি স্পট ঘিরে বিশেষ সতর্কতায় রয়েছে প্রশাসন। মোতায়েন করা হয়েছে 18,000 পুলিশ সদস্য। এদিকে সকালে ধানমন্ডি 32 নম্বরে নিষিদ্ধ আওয়ামী লীগ প্রতিহতের কর্মসূচি থেকে গণমাধ্যম কর্মীদের উপর হামলার ঘটনা ঘটেছে। সাংবাদিকদের দাবি, হামলাকারীরা জামায়াত ইসলামীর স্থানীয় নেতাকর্মী ছিলেন। আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগের ট্যাগ দিয়ে স্লোগান দিচ্ছিল। এক পর্যায়ে হাতাহাতি শুরু হলো। হাতাহাতি শুরু হওয়ার পর দৈনিক সকালের একজন সাংবাদিক আছে, তাকে মেরে পুরোপুরি রক্তাক্ত করছে। রাস্তায় ফেলে দিনে দুপুরে এই প্রকাশ্য দিবালোকে মিডিয়ার সামনে তারা একজন গণমাধ্যম কর্মীর উপরে কি ধরনের আক্রমণ করতে পারে। সকালে অফিসে গেলাম, অফিস থেকে টাকা চেয়ে বের হলাম, এখন আবার অফিসে যাচ্ছি। আমার দেখা মতে কোথাও কোনো ঝামেলা হচ্ছে না। প্রতিষ্ঠা বার্ষিকীকে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নাশকতা ঘটিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে চেয়েছিল বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোসলেউদ্দিন আহমদ। সকালে পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়ায় এক ব্রিফিংয়ে কথা বলেন ডিএমপি কমিশনার। তিনি দাবি করেন, তাদের এই পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বলেন, আওয়ামী লীগের কর্মী বা সমর্থকরা মিছিল বা জমায়েত করতে পারে এমন সম্ভাবনা বিবেচনায় রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। আশুরা ও তাজিয়া মিছিলকে কেন্দ্র করে কোনো ধরনের হামলার শঙ্কা না থাকলেও সর্বোচ্চ সতর্কতা হিসেবে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি। তারা আসলে বাংলাদেশ সরকারকে একটা বিব্রতকর অবস্থায় ফেলতে চায়, আইন শৃঙ্খলার অবনতি ঘটাতে চায়। তো সেই জন্য আমাদের প্রত্যেকটি ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রত্যেকটি সদস্য দিনরাত তাদের উপর যে অর্পিত দায়িত্ব, সেই দায়িত্ব সঠিকভাবে পালন করার মাধ্যমে তাদের এই প্রক্রিয়াকে, তাদের এই পরিকল্পনাকে এখন পর্যন্ত নস্যাৎ করে দিয়েছি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশকে আর দিল্লির গোলাম বানানো যাবে না। এদিকে নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যদি আওয়ামী লীগের বিরুদ্ধে রায় হয় তাহলে পুরোপুরি নিষিদ্ধ হবে দলটি। আরও জানাচ্ছেন শাকিলা করিম। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে ঘিরে মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির বিক্ষোভ মিছিলের পর সমাবেশের আয়োজন করে বিএনপি।
এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গত 17 বছরে অসংখ্য নেতাকর্মী জেল জুলুমের শিকার হয়েছে, গুম হয়েছে। জনগণ এসব আর দেখতে চায় না। মুক্তিযুদ্ধে 30 লক্ষ জীবন, 2 লক্ষ মা বোন নির্যাতিত হলেন, সেই জাতিকে আপনারা গোলাম বানাবেন না, দিল্লির কৃতদাস বানাবেন, এইটা হবে না, এদেশের জনগণ হতে দেবে না। সকালে মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার চর গলগলিয়া মৌজায় পদ্মা রেল লিংক প্রকল্পের আওতাধীন এলাকায় আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, জনগণ ও আইনের সমন্বিত সিদ্ধান্তের ফলেই দলটি এখন নিষিদ্ধ। একটা নির্দিষ্ট সংগঠনের তৎপরতা যদি চোখে পড়ে, এটা জাতির ব্যর্থতা। একসময় একটা রাজনৈতিক দল ছিল এবং জন আকাঙ্ক্ষা এবং জনগণের প্রতিপক্ষ হয়ে ফাংশন করতে গিয়ে আজকে পরিত্যক্ত, জনগণ কর্তৃক বর্জিত, সর্বশেষ নিষিদ্ধ। তো নিষিদ্ধ মানে নিষিদ্ধই, এবং জাতি নিষিদ্ধ হওয়ার জন্য গণ অভ্যুত্থান করেছে, দেশ থেকে ভেগে যেতে বাধ্য করেছে। জনগণ রাজনৈতিক দলের বৈধতা দেয়, আইন এবং জনগণ একত্রিত করে সমন্বিতভাবে। এখন জনগণও তাদেরকে নিষিদ্ধ করেছে এবং আইনও তাদের নিষিদ্ধ করেছে, অতএব নিষিদ্ধ কোনো বিষয় নিয়ে কথা না বলে। অন্যদিকে বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ একটি মাফিয়া দল। আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল, এটা একটা মাফিয়া দল। এই কথাটা আমি বহু বছর থেকে বলছি। তার চেকলিস্টটা দেখা হবে যে জুলাইয়ে যে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি হয়েছে, মানবতা বিরোধী অপরাধ হয়েছে, তাতে সে দল হিসাবে জড়িত ছিল কি। এটা একটা বিচারিক প্রক্রিয়া, যদি সেটা হয়, তার সমর্থন কেমন থাকুক আর যাই হোক, এটা নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়তো আদালত নেবেন। আমি হয়তো বলছি, কারণ এটা আদালতের জুরিসডিকশন, আমাদের কিছু করার নেই। এর আগে দুপুরে ছাত্র দলের উদ্যোগে একটি প্রতিবাদ মিছিল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের আশপাশ এলাকায় প্রদক্ষিণ করে। ছাত্রদল নেতারা দাবি করেন, আওয়ামী লীগের সকল চক্রান্ত রুখে দিতে ছাত্রদল সবসময় রাজপথে সোচ্চার। আওয়ামী লীগের ইতিহাস, তাহলে আওয়ামী লীগের ইতিহাস হলো গণতন্ত্র হত্যা করার ইতিহাস। তার অঙ্গ সংগঠনকে এই প্রতিবাদ সমাবেশ থেকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই, এই আপা কোনোদিন ফিরবে না। এছাড়া প্রচলিত আইনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিও করা হয় প্রতিবাদ মিছিল থেকে। শাকিলা করিম, RTV, ঢাকা। মাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফল আগামী 20 জুলাই প্রকাশিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। চট্টগ্রাম কলেজ অডিটোরিয়ামে বিভাগীয় শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, প্রায় 30,000 মামলা জটের কারণে শূন্য পদে শিক্ষক নিয়োগ দেওয়া যাচ্ছে না। আগামী 2 জুলাই মামলার রায় পেলে শূন্য পদ পূরণের জট খুলবে। সভায় মন্ত্রী বলেন, একটি বিশেষ রাজনৈতিক দলের গুপ্ত অনুসারীরা শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সহযোগী হচ্ছে না। যেমন মনে করুন, জুলাই মাসে 20 তারিখে আমি রেজাল্ট দিয়ে দিচ্ছি, 2 মাসের ভিতরে। জুলাই মাসে 20 তারিখে দেওয়ার পরে ইমিডিয়েটলি আমি কলেজগুলোতে ভর্তি হওয়ার চেষ্টা করছি, সিনক্রোনাইজ করছি যে আমি এখানে সময় দেবো না, দিলেই তো কোচিং সেন্টারে যাবে, কেন আমি সময় দেবো? আমি তাদেরকে ভর্তি হতে তাড়াতাড়ি চেষ্টা করব। রাষ্ট্রীয় কোনো কাজই সংসদ অধিবেশনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ নয়, তাই মন্ত্রী এমপিদের নিয়মিত সংসদে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। এছাড়া অধিবেশন কক্ষে শৃঙ্খলা ভঙ্গের ঘটনায় অসন্তোষ জানিয়ে সংসদ অধিবেশনকে প্রাণবন্ত ও ফলপ্রসূ করতে সবার সহযোগিতা চান তিনি। জাতীয় সংসদের বাজেট অধিবেশনে বিরোধী দলীয় নেতার সংসদ সদস্যদের উপস্থিতি নিয়ে কড়া দৃষ্টি আকর্ষণের জবাবে তিনি এসব কথা বলেন। এদিকে পটুয়াখালী 2 আসনের সাংসদ শফিকুল ইসলাম মাসুদ মির্জা আব্বাসের শারীরিক অবস্থা জানতে চাইলে তার শারীরিক অবস্থা উন্নতির দিকে বলে জানান স্পিকার। সংসদ সদস্যদের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সংসদ সদস্যদের কথাগুলা যাদের নিজের কানে সরাসরি শোনা দরকার, বিশেষ করে মন্ত্রিপরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, অনেক সময় দেখি যে মন্ত্রণালয় সম্পর্কে কথা বলছে সেই মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কেউ এখানে উপস্থিত নেই। কোনো রাষ্ট্রীয় কাজ সংসদ অধিবেশনের চাইতে বেশি গুরুত্বপূর্ণ নয়। সকল রাষ্ট্রীয় কর্মকাণ্ডের মধ্যে সংসদ অধিবেশন সবচেয়ে বেশি গুরুত্ব পায়, and it takes precedence over any other business of the state.
জুলাই যোদ্ধাদের যে কোনো ধরনের আইনি সুরক্ষা দিতে সরকার প্রস্তুত আছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। জাতীয় সংসদে কার্যপ্রণালী বিধির ৩০০ ধারায় দেয়া এক বিবৃতিতে তিনি একথা বলেন। এর আগে সংরক্ষিত মহিলা আসন ৪৫-এর বিরোধী দলীয় সংসদ সদস্য রোকেয়া বেগম জুলাই যোদ্ধাদের রাজনৈতিক সুরক্ষার বিষয়ে আইনমন্ত্রীর কাছে ব্যাখ্যা চান। এর জবাবে মন্ত্রী বলেন, বর্তমান সরকার জুলাই এবং জুলাই যোদ্ধাদের আইনি কাঠামোর আওতায় এনে সুরক্ষা দিয়েছে, সেটাই রাজনৈতিক সুরক্ষা হিসেবে বিবেচিত হবে। এদিকে জুয়া প্রতিরোধ বিল ২০২৬ সর্বসম্মতিক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়েছে এবং ৫ কর্মদিবসের মধ্যে রিপোর্ট প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। বিএনপির সরকার জুলাই যোদ্ধাদের সরকার, জুলাই চেতনার সরকার, সেই আইনি কাঠামোর মধ্যে নেই, সেইটাকে সুরক্ষা দিয়েছে এবং ওটাই রাজনৈতিক সুরক্ষা হিসেবে বিবেচিত হবে এবং এর বাইরে যদি কোনো রাজনৈতিক সুরক্ষার প্রয়োজন হয়, উনি যদি সুনির্দিষ্টভাবে বলেন, সেটাও আমরা আইনি কাঠামোর মধ্যে নেই, সেই সুরক্ষা দিতে প্রস্তুত আছি মাননীয় স্পিকার। বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে নতুন বিপ্লবের জন্য সকলকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। খুন, গুম, গণহত্যার বিচারের কথা বলে বিএনপি বিচার করছে না বলে অভিযোগ তুলে আগামী দিনের রাজনৈতিক পরিবর্তনের জন্য সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। আর বর্তমান সরকার নতুন করে আওয়ামী লীগের পথে হাঁটছে অভিযোগ তুলে তাদেরও আওয়ামী লীগের পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ার করেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদুল ইসলাম। বিকেলে রাজধানীর বিজয়নগরে 11 দলীয় জোটের সমাবেশে যোগ দিয়ে এসব মন্তব্য করেন তারা। যারা সমঝোতা করছে, যারা নতুন করে স্বপ্ন দেখছে আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসিত করা, তাদের পরিণতি আওয়ামী লীগের মতোই হবে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আইনমন্ত্রী বিচার করা না করার কারণে তিনি স্পষ্ট ব্যর্থ হয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী নিরাপত্তা দিতে না পারায় তিনি ব্যর্থ হয়েছেন। তথ্যমন্ত্রী তিনি স্পষ্টভাবে ব্যর্থ হয়েছেন। আওয়ামী লীগের সুশীল সমাজকে তিনি মিডিয়া স্পেস দিচ্ছেন। আগামী 28 জুন সারা দেশের মতো ঢাকা জেলাতেও জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন 2026 অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সোমবার ঢাকা সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তথ্য জানানো হয়। সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ জিল্লুর রহমান অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে এসে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানান। জেলা প্রশাসক মিস ফরিদা খানম ক্যাম্পেইন বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। পুলিশ সুপার শামীমা পারভীন নিরাপত্তা নিশ্চিতের কথা জানান। ঢাকা জেলায় 5,50,799 শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আমরা চাই যে প্রত্যেকটা বাচ্চা যেন এই ভিটামিন এ ক্যাপসুলের ক্যাম্পেইনের আওতায় আসে, কারণ আপনারা জানেন ভিটামিন এ ক্যাপসুল শুধুমাত্র শিশুদের সুস্থ বৃদ্ধি বিকাশের জন্য অত্যাবশ্যকীয় নয়, এছাড়াও শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। অপুষ্টি বা স্বাস্থ্য ঝুঁকির জন্য অথবা সচেতনতার অভাবে যাতে একটা শিশুও দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকিতে না পড়ে সেই বিষয়ে সচেতন করবার জন্যই কিন্তু আমাদের আজকের এই ক্যাম্পেইন অনুষ্ঠান, আপনারা জানেন। একযোগে পদত্যাগ করলেন সুপ্রিম কোর্টের রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনাকারী জামায়াতপন্থী 7 জন ডেপুটি ও 11 জন সহকারী অ্যাটর্নি জেনারেল। বিকেলে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তার কাছে নিজ নিজ পদত্যাগপত্র জমা দেন তারা। কারণ হিসেবে পদত্যাগপত্রে জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ বাতিল করা এবং সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ বাতিল করার বিষয়ে উল্লেখ করেন রাষ্ট্রের এই আইন কর্মকর্তারা। এসব বিষয়গুলো আইনের শাসন প্রতিষ্ঠা এবং স্বাধীন বিচার বিভাগ নিশ্চিতে জরুরি বলেও পদত্যাগপত্রে তুলে ধরেন তারা।
শিক্ষা কার্যক্রম শেষ করতে 8 দিন হাসপাতালের লাইসেন্স ফেরত দেওয়ার দাবিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব বরাবর স্মারকলিপি জমা দিয়েছেন বিদেশি ইন্টার্ন চিকিৎসকরা। সকালে সচিবালয়ে গিয়ে সচিবের দপ্তরে স্মারকলিপি জমা দেন তারা। পরে শিক্ষার্থীরা জানান 8 দিন হাসপাতালের লাইসেন্স সংক্রান্ত জটিলতায় অনিশ্চয়তার মুখে পড়েছেন কয়েকশো দেশি ও বিদেশি ইন্টার্ন চিকিৎসক। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে তাদের অন্য হাসপাতালে স্থানান্তরের কথা বলা হলেও ভর্তির শর্ত অনুযায়ী সে সুযোগ নেই বলে জানিয়েছেন বিদেশি শিক্ষার্থীরা। জানান এই সিদ্ধান্ত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সহজ হলেও বিদেশি শিক্ষার্থীদের জন্য সম্ভব নয়। তাদের এই সমস্যার কথা বিবেচনায় নিয়ে 8 দিন হাসপাতালের লাইসেন্স ইস্যুতে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হবে বলে প্রত্যাশা করেন তারা। তারপরে গভর্নমেন্ট অর্ডার দিয়েছে কি লাইক সব স্টুডেন্টসকে শিফট করতে হবে, লাইক মাইগ্রেট করতে হবে অন্য হসপিটালে। তো এটা বেঙ্গলি স্টুডেন্টস ক্ষেত্রে একটা গুড ডিসিশন আছে, पर আমরা যেটা ইন্টার্নস আছে লাইক ফরেনার ইন্টার্নস আছে, ফরেনার স্টুডেন্টস আছে, তো এটা আমার ক্ষেত্রে একটা অপশন না। দেশের সবচেয়ে বেশি মদের বারের লাইসেন্স দেওয়া হয় বিগত আওয়ামী সরকারের আমলে। 1959 সাল থেকে 2015 সাল পর্যন্ত দীর্ঘ 56 বছরে মাত্র 88টি প্রতিষ্ঠানকে বারের লাইসেন্স দেওয়া হয়েছিল। 2016 সালের পর থেকে 2024 সাল পর্যন্ত মাত্র 8 বছরে আরও 89টি প্রতিষ্ঠান লাইসেন্স পায়। মদ আমদানি, সংরক্ষণ ও বিক্রির ক্ষেত্রে নির্ধারিত কর পরিশোধ বাধ্যতামূলক। তবে বেশিরভাগ প্রতিষ্ঠান প্রকৃত বিক্রির তথ্য গোপন করে ফাঁকি দিচ্ছে বিপুল অঙ্কের রাজস্ব। হাসান মাহমুদের ধারাবাহিক রিপোর্টের আজ থাকছে শেষ পর্ব। সাম্প্রতিক বছরগুলোতে রাজনৈতিক প্রভাবে মদের বারের লাইসেন্স পায় বেশ কিছু প্রতিষ্ঠান। শুধু 2019 সালেই দেওয়া হয় 30টি বারের লাইসেন্স। বনানীর প্ল্যান বি রেস্ট্রো অ্যান্ড বার, এই বারের লাইসেন্স নেয় শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসকের ছেলে আওয়ামী লীগ নেতা আসিফ মোহাম্মদ নূর সহ 6 ব্যক্তি। আওয়ামী লীগ সরকার পতনের পর পাল্টে ফেলা হয় ট্রেড লাইসেন্স সহ প্রয়োজনীয় কাগজপত্র। আড়ালে বহাল রয়ে গেছে পূর্বের মালিকরা, লেনদেন করা হচ্ছে আগের ব্যাংক হিসাবগুলোতেই। নিয়মনীতির তোয়াক্কা না করে বার কাউন্টারের ভিতরে বসে মদ্যপান করে এই বারের মালিকরা। এখানে চলে সকল অসামাজিক কর্মকাণ্ড। পারমিটবিহীন এক ব্যক্তিকে মদ্যপান করে গেটের বাইরে পড়ে থাকতে দেখা যায়। বেশ কিছু বারের বিরুদ্ধে অভিযোগ রয়েছে আওয়ামী সরকারের আমলে অনিয়ম, চাঁদাবাজি, ট্যাক্স ফাঁকি, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে প্রায় কয়েক হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের। এই তালিকায় রয়েছে রক ক্যানভাস রেস্টুরেন্ট অ্যান্ড বার, কিংফিশার রেস্টুরেন্ট অ্যান্ড বার, প্ল্যান বি রেস্ট্রো অ্যান্ড বার, ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড বার। বৈধ বারের আড়ালে অবৈধ কার্যকলাপে বাংলাদেশ গভর্নমেন্ট রেভিনিউ লস করতেছে অর্ধ শত কোটি টাকা। এ বিষয়ে ক্যামেরার সামনে কেউ কথা বলতে রাজি না হলেও রক ক্যানভাস রেস্টুরেন্ট অ্যান্ড বারের ম্যানেজার রঞ্জিত বালা বলেন, এসব অভিযোগের কোনো সত্যতা নেই। দুর্নীতি দমন কমিশন অফিসে গিয়ে অফিসার মিস্টার আনিস, আমি ওনার সাথে কথা বলেছি, ওনাকে রিপোর্ট করেছি যে আমি যদি ব্ল্যাক মানির মালিক হয়ে থাকি তাহলে আমার বাড়িতে গিয়ে একবার ঘুরে আসুক। সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ডক্টর তহিদুল হক বলেন, বারগুলো যে ধরনের অস্থিরতা সৃষ্টি করছে এটা সমাজ, সংস্কৃতি এবং ধর্মীয় বোধবহির্ভূত আচরণ। সমাজে সুদূরপ্রসারী প্রভাব ঠেকাতে এর লাগাম টেনে ধরা প্রয়োজন। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর যদি যথাযথভাবে মনিটরিং বা পর্যবেক্ষণের কাজটি করত, যারা নিয়ম মানছে না তাদের লাইসেন্স বাতিল করা সহ আইনগত ব্যবস্থা গ্রহণ করত, তখন আজকে যে অবস্থায় এসে দাঁড়িয়েছে এই অবস্থাটা তখন হতো না। মদের বারগুলোতে কোনো অনিয়ম হচ্ছে কিনা, কোনো ধরনের অসামাজিক কার্যকলাপ হচ্ছে কিনা, এটি যে বা যারা দেখবেন তাদের কেউ কেউ এখান থেকে আর্থিক সুবিধা সহ অন্যান্য সুযোগ সুবিধা নিয়ে থাকেন বলে অভিযোগ আছে। বলেন, নারীদের অধিক উপার্জনের লোভ দেখিয়ে তাদের নানাভাবে অসামাজিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত করা হয়। এর লাগাম টানতে হলে আইন শৃঙ্খলা বাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযান প্রয়োজন। ব্যবস্থা গ্রহণে যত বেশি বিলম্ব হবে এই অনিয়মের মাত্রা এবং ভয়াবহতা তত বেশি বাড়বে। যতটুকু এর বিস্তার ঘটেছে এর লাগাম টেনে ধরা দরকার। হাসান মাহমুদ, RTV, ঢাকা। রাতের সংবাদে পর্যন্তই। মধ্যরাতের সংবাদে একটা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।